আসসালামু আলাইকুম। লেখাপড়া অনলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি মামুন করিম সকলকে স্বাগতম জানাচ্ছি। অষ্টম শ্রেণীর ইংরেজি গ্রামার ক্লাসে আজ আমরা রুলস অফ প্রিপোজিশনের সর্বশেষ অংশ নিয়ে আলোচনা করব। আশা করি আমাদের প্রতিটি ক্লাস তোমরা ফলো করছো এবং সেই অনুযায়ী আমাদের রুলগুলো রাইট ডাউন করে বাসায় প্র্যাকটিস করছো। বিশ্বব্যাপী যে মহামারীর সৃষ্টি হয়েছে, যার কারণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়েছে, আমরা চাইলেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেতে পারি না বা আমাদের বিভিন্ন সমস্যার ক্ষেত্রে আমরা শিক্ষকদের সাহায্য নিতে পারছি না। এই কারণে যাতে তোমাদের পড়ালেখার ক্ষেত্রে বাধা সৃষ্টি না হয়, সেজন্য আমরা চেষ্টা করছি যাতে আমাদের ক্লাস দ্বারা তোমরা তোমাদের পাঠ্যপুস্তকের বিষয়গুলো সূক্ষ্মভাবে শিখতে পারো এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের কোর্সগুলো কমপ্লিট করতে পারো। আমাদের প্রতিটি ক্লাসে আমরা চেষ্টা করি তোমাদের সিলেবাসের টপিকসগুলোকে খুবই বিস্তারিতভাবে এবং সুন্দরভাবে তোমাদের নিকট তুলে ধরার, যাতে করে তোমরা খুব সহজেই এই কোর্সগুলো এই রুলগুলো দেখতে পারো এবং সেই অনুযায়ী বাসায় প্র্যাকটিস করতে পারো। আমাদের ক্লাসগুলো দেখে তোমরা যদি কিছু শিখো এবং তোমাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমরা চ্যানেলটিকে তোমাদের সহপাঠীদের সাথে শেয়ার করবে, যাতে করে তারাও আমাদের ক্লাসগুলো দেখতে পারে এবং উপকৃত হতে পারে। এবং যদি কোনো বিষয় সম্পর্কে তোমরা বুঝতে না পারো অথবা আরও ক্লাস প্রয়োজন হয়, অর্থাৎ আরেকটি ভিডিওর মাধ্যমে তোমাদের যদি এই বিষয়ে আরও বিস্তারিতভাবে আলোচনা করতে হয়, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে লিখে জানাবে। আমরা তোমাদের প্রত্যেকটি মতামত খুব সূক্ষ্মভাবে পর্যালোচনা করি এবং সেই অনুযায়ী আমাদের ক্লাসগুলো রেডি করার চেষ্টা করি। আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখবে এবং প্রিপোজিশনের নিয়মগুলো ভালোভাবে দেখবে। আমি আমার বিগত দুটি ক্লাসে প্রিপোজিশন সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করেছিলাম এবং আমরা শিখেছিলাম প্রিপোজিশনের কাজ হলো একটি ক্লজের সাথে একটি নাউন বা প্রোনাউন অথবা ফ্রেজকে যুক্ত করা, অর্থাৎ যে ওয়ার্ড দ্বারা একটি পূর্ণ সেন্টেন্সের সাথে একটি নাউন বা প্রোনাউন অথবা একটি ফ্রেজকে বা অপূর্ণ সেন্টেন্সকে যুক্ত করা হয়, তা হলো প্রিপোজিশন। তার সম্পর্কে জেনেছিলাম এবং গঠন ভেদে অথবা কাজের ক্ষেত্রে আমরা 7 ধরনের প্রিপোজিশন সম্পর্কে জেনেছিলাম। প্রিপোজিশনের ক্লাসিফিকেশন হলো 7 ধরনের এবং সেই 7টি সম্পর্কে আমরা শিখেছিলাম। প্রথমটি ছিল সিম্পল সেন্টেন্স, সিম্পল প্রিপোজিশন, তারপরে ছিল ডাবল প্রিপোজিশন, তারপরে ছিল কম্পাউন্ড প্রিপোজিশন, তারপরে ছিল ফ্রেজ প্রিপোজিশন, তারপরে ছিল পার্টিসিপল প্রিপোজিশন, তারপরে ছিল ডিসগাইজড প্রিপোজিশন, তারপরে ছিল ডিট্যাচড প্রিপোজিশন। এবং আমি এটাও উল্লেখ করেছিলাম যে আমাদের এক্সারসাইজের ক্ষেত্রে সবচেয়ে বেশি সিম্পল, ডাবল এবং কম্পাউন্ড প্রিপোজিশন বেশি আসে। এছাড়াও যদি অন্য কিছু আসে তাহলে পার্টিসিপল এবং ফ্রেজ অ্যান্ড আইডমস আসে। এবং এই ফ্রেজ সম্পর্কে শিখতে গেলে যে তোমাদের বইয়ে একটি চ্যাপ্টার আছে ফ্রেজ অ্যান্ড আইডমস, ওই চ্যাপ্টারটি ভালোভাবে পড়তে বলেছিলাম। যেহেতু আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আমাদের স্কুল থেকে তেমন একটা পড়ার চাপ থাকে না, তো অবসর সময় আমরা সময়গুলো যাতে নষ্ট না করি এবং আমাদের যে বিভিন্ন টপিক যার সম্পর্কে সময়ের স্বল্পতার কারণে আমাদের পড়ানো হয় না, যেমন ফ্রেজ অ্যান্ড আইডমস অথবা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নামেও তোমাদের একটি চ্যাপ্টার আছে, যেই চ্যাপ্টারের মধ্যে প্রিপোজিশনের বিভিন্ন বিষয় উল্লেখ করা থাকে। যেমন আমরা তো রুলগুলো পড়ি, কিন্তু সব প্রিপোজিশনই রুলের অধীনে বসে না। কালের বিবর্তনে কিছু কিছু প্রিপোজিশন আছে, কিছু কিছু ওয়ার্ডের পরে ওই প্রিপোজিশনই বসে, অন্য কিছু চাইলেও আমরা বসাতে পারবো না। এবং ওই প্রিপোজিশনগুলো তোমাদের পাঠ্যপুস্তকের চ্যাপ্টার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনে লেখা থাকে। সো আশা করি তোমরা ফ্রি সময়, অবসর সময়ে সেই চ্যাপ্টারগুলো পড়বে এবং সেই অনুযায়ী ভালো ধারণা নেবে। এখন আমরা যদি আগের ক্লাসটি মনে করি, গত ক্লাসে আমি সিম্পল, কম্পাউন্ড এবং ডাবল প্রিপোজিশনের রুলগুলো তোমাদেরকে বলেছিলাম এবং বিভিন্ন যে প্রিপোজিশন সেই রুলগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা দেখব বিভিন্ন যে এক্সারসাইজের মাধ্যমে সেই রুলগুলো আসলে আমাদের কাজে লাগে কিনা। এবং এক্সারসাইজে যাওয়ার আগে আমি একটি বিষয় তোমাদের নিকট বলতে চাই, তা হলো যেই কোনো গ্রামার যখন আমরা করতে যাব, আমাদের অবশ্যই ওই জিনিসের বাংলা ট্রান্সলেশনটা জানা জরুরি। অর্থাৎ কোনো বিষয়ের বাংলা যদি আমরা না বুঝি, নিজের মাতৃভাষায় যদি বিষয়টিকে উপলব্ধি করতে না পারি, তাহলে আমাদের গ্রামারটি করা কঠিন হয়ে যাবে। আমরা যদি আমাদের এক্সারসাইজগুলোতে দেখি, এখানে বিভিন্ন এক্সারসাইজগুলো দেওয়া আছে এবং আমি নিচে তোমাদের সুবিধার্থে উত্তরগুলো দিয়ে দিয়েছি, যাতে তোমরা এগুলো বাসায় রাইট ডাউন করতে পারো এবং বাসায় প্র্যাকটিস করতে পারো।
প্রথম সেন্টেন্সে যদি আমরা দেখি এখানে দেওয়া আছে আই লাইকড হিম ড্যাশ ফার্স্ট বাট দেন হি স্টার্টেড বিং বজি অ্যান্ড অ্যারোগেন্ট। এখানে অ্যাড বসবে, কারণ আমি বলেছিলাম গত ক্লাসে যে কোনো বিষয় বা কোনো তারিখ অথবা কোনো সংখ্যা যদি সুস্পষ্টভাবে নির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে সেক্ষেত্রে আমরা অ্যাড বসাবো। সো এখানে দেওয়া আছে ফার্স্ট অর্থ প্রথমে, এখানে কথাটি উল্লেখ করা আছে, এজন্য এখানে আমরা অ্যাড বসাবো। সো আই লাইকড হিম অ্যাট ফার্স্ট বাট দেন হি স্টার্টেড বিং বজি অ্যান্ড অ্যারোগেন্ট। পরবর্তী সেন্টেন্সটি যদি আমরা দেখি ড্যাশ কনক্লুশন দ্য রিপোর্ট টোল্ড আস টু ফলো দ্য গাইডলাইন্স। এখানে কোনো কিছুর মধ্যে বা মাধ্যমে বোঝাতে গেলে তখন আমরা ইন বসাবো। আমরা যদি এই সেন্টেন্সটিকে ট্রান্সলেট করি বাংলায় যে ইন কনক্লুশন অর্থাৎ উপসংহারের মাধ্যমে আমরা বুঝলাম বা সর্বশেষ কথার মাধ্যমে আমরা বুঝলাম যে আমাদের অবশ্যই গাইডলাইনগুলো ফলো করতে হবে, সেক্ষেত্রে এখানে ইন বসবে। ইন কনক্লুশন দ্য রিপোর্ট টোল্ড আস টু ফলো দ্য গাইডলাইন্স। পরবর্তীতে যদি আমরা দেখি উই ওয়েন্ট টু দ্য স্টেডিয়াম ড্যাশ বাস। আমি গত ক্লাসে শিখেছিলাম যে কোনো কাজ যদি সংগঠিত হয় বা কেউ কোনো কাজ করে, যে করে বা যার দ্বারা সংগঠিত হয় বা যে জিনিসটির দ্বারা সংগঠিত হয় ওই সকল বিষয়ের আগে বা ওই নামের আগে বাই বসে। অর্থাৎ কোনো কিছু দ্বারা বা কোনো কিছু দিয়ে অথবা কোনো কিছু বশত কথাটি উল্লেখ থাকলে সেক্ষেত্রে আমাদের বাই বসে। সো এখানে বাই বসবে। উই ওয়েন্ট টু দ্য স্টেডিয়াম বাই বাস। পরবর্তী সেন্টেন্সটি যদি আমরা দেখি দ্য নার্স ওয়াজ ড্যাশ ডিউটি ফ্রম 6 in the morning আনটিল মিডনাইট। এখানে ডিউটির আগে অন বসে। তোমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চ্যাপ্টারটি পড়ো তখন দেখবে ওদিকে ডিউটির আগে অন ম্যাক্সিমাম টাইমই অন বসে। সো এখানে হবে দ্য নার্স ওয়াজ অন ডিউটি ফ্রম 6 in the morning আনটিল মিডনাইট। পরবর্তী সেন্টেন্সটি যদি আমরা দেখি ড্যাশ ইউ লেফট ইউ ক্যান সি ওয়ান অফ দ্য বিগেস্ট লাইব্রেরিজ ইন দ্য ওয়ার্ল্ড। এখানে দিক বোঝানো হয়েছে লেফট অর্থাৎ বাম দিকে। কোনো দিক বোঝানোর ক্ষেত্রে আমাদের অন বসে। সো এখানে আমরা অন বসাবো অন ইয়োর লেফট অর্থাৎ তোমার বাম দিকে। ইউ ক্যান সি ওয়ান অফ দ্য বিগেস্ট লাইব্রেরিজ ইন দ্য ওয়ার্ল্ড। তুমি বিশ্বের সবচেয়ে লাইব্রেরির মধ্যে একটি দেখতে পাচ্ছ। পরবর্তী সেন্টেন্সে যদি আমরা খেয়াল করি ওয়েন হিজ ওয়াইফ ডাইড হি পুট আপ দ্য হাউস ড্যাশ সেল। কোনো কিছু যদি কারণে বা জন্যে কথাটি উল্লেখ থাকে তখন সেখানে ফর বসে। সো আমরা যদি এই সেন্টেন্সকে বাংলা ট্রান্সলেট করি ওয়েন হিজ ওয়াইফ ডাইড হি পুট আপ দ্য হাউস ড্যাশ সেল। এখানে হবে যখন তার স্ত্রী মারা যায় তখন সে তার ঘরটিকে বিক্রির জন্য বিজ্ঞাপন দেয়। সো এখানে জন্যে কথাটি আসে, এই কারণে আমরা এখানে ফর বসাবো। পরবর্তীতে যদি আমরা দেখি মাই সিস্টার ট্রাভেল টু দ্য ফার ইস্ট ড্যাশ দ্য ফার্স্ট টাইম ড্যাশ হার লাইফ। এখানে দুটি শূন্যস্থান দেওয়া আছে। অনেক সময় সবসময় যে এক সেন্টেন্সে একই শূন্যস্থান থাকবে তা নাও হতে পারে, অনেক সময় সেন্টেন্সে দুটি শূন্যস্থানও দেওয়া থাকতে পারে। এক্ষেত্রে আমরা খেয়াল করি এখানে যদি সেন্টেন্সটিকে আমরা ট্রান্সলেট করি তখন হবে তার বোন এই প্রথমবারের জন্য তার জীবনে এত দূরে ঘুরতে গিয়েছে। এখন প্রথমবারের জন্য কথাটি আসছে, এজন্য এখানে ফর দ্য ফার্স্ট টাইম হবে। আর তার জীবনে অর্থাৎ জীবনের মধ্যে এক্ষেত্রে এখানে ইন হবে। সো সেন্টেন্সটি হবে মাই সিস্টার ট্রাভেল টু দ্য ফার ইস্ট ফর দ্য ফার্স্ট টাইম ইন হার লাইফ। পরবর্তীতে যদি আমরা দেখি ড্যাশ থিওরি ইট ওয়াজ গুড মেথড বাট হি ডিড নট নো ইফ ইট উড ওয়ার্ক ড্যাশ প্র্যাকটিস। এখানে ইন বসবে। সো ইন থিওরি ইট ওয়াজ গুড মেথড বাট উই ডিড নট নো ইফ ইট উড ওয়ার্ক ইন প্র্যাকটিস। এখানে উভয় ক্ষেত্রে ইন বসবে, কারণ এখানে দেওয়া হচ্ছে থিওরির মধ্যে এবং প্র্যাকটিসের মধ্যে কথাটি উল্লেখ আছে, এই জন্য এখানে ইন বসবে। পরের সেন্টেন্সটি যদি আমরা দেখি উই হ্যাড টু লার্ন অল দ্য পোয়েমস ড্যাশ হার্ড। এখানে আমি কিছুক্ষণ আগেই বলেছিলাম কোনো কিছুর কারণে বা কোনো কিছুর দ্বারা বা কোনো কিছু দিয়ে বা কোনো কিছুর বশত কথাটি উল্লেখ থাকলে সেক্ষেত্রে ওইখানে ফর বসে। সো এখানে যদি আমরা খেয়াল করি উই হ্যাড টু লার্ন অল দ্য পোয়েমস বাই হার্ট অর্থাৎ আমাদের মনোযোগ সহকারে মন দিয়ে আমাদের এই কবিতাগুলো মুখস্থ করতে হবে, সেক্ষেত্রে দিয়ে বা দ্বারা কথাটি আসছে, এই জন্য এখানে বাই বসবে। পরবর্তীতে যদি দেখি আই ফিল্ড আউট দ্য রং অ্যাপ্লিকেশন ড্যাশ মিস্টেক অর্থাৎ ভুলবশত আমি অন্য বা ভুল অ্যাপ্লিকেশনটি ফিল আউট করেছি। এই যে বশত বা ভুলের কারণে বা ভুল দ্বারা কথাটি আসছে, এই জন্য এখানে বাই হবে, বাই মিস্টেক। এছাড়া এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, মিস্টেকের আগে মূলত বাই বসে। সো আই ফিল্ড আউট দ্য রং অ্যাপ্লিকেশন বাই মিস্টেক কথাটি এমনভাবে আসবে। পরবর্তী যদি এক্সারসাইজগুলো আমরা দেখি হিজ ড্যাশ এ ডায়েট সো ডোন্ট অফার হিম এনি
সুইটস। এখানে ডায়েটের আগে বা এ ডায়েটের আগে অন বসে, এটি একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তোমরা যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের চ্যাপ্টারটি দেখো সেক্ষেত্রে বুঝতে পারবে এখানে এ ডায়েটের আগে অন বসে। সো আমরা এখানে অন বসাবো, হি ইজ অন এ ডায়েট সো ডোন্ট অফার হিম এনি সুইটস। পরবর্তী সেন্টেন্সটি যদি দেখি, ইন এনি কেস, অর্থাৎ এখানে এনি কেস দেওয়া আছে, এর আগে ইন বসে, এটি একটি ফ্রেজ অ্যান্ড আইডমস। ইন এনি কেস অর্থাৎ যেইভাবেই হোক বা যাই হোক তাকে এই কাজটি করতেই হবে, এমন কোনো কথা থাকলে সেক্ষেত্রে ইন এনি কেস বসে। ফ্রেজ অ্যান্ড আইডমস চ্যাপ্টারে এই শব্দটি দেওয়া আছে, তোমরা ফ্রেজ অ্যান্ড আইডমস যদি পড়ে থাকো তাহলে এটি পাবা। ইন এনি কেস দ্য পুলিশ হ্যাভ টু ক্যাচ দ্য ক্রিমিনাল বিফোর হি কজেস এনি মোর হার্ম। পরবর্তী সেন্টেন্সটি যদি আমরা দেখি, দ্য ব্ল্যাক পোর্শ ওয়াজ ড্রিভেন ড্যাশ এ স্পিড অফ ওভার 100 mph, 100 মাইল পার আওয়ার। আমি গত ক্লাসে উল্লেখ করেছিলাম যখন কোনো বিষয়ে বা কোনো সংখ্যা স্পষ্টভাবে উল্লেখ থাকবে তখন সেই জায়গায় অ্যাট বসবে। সো এখানে 100 মাইল পার আওয়ার, এখানে 100 কিলোমিটার প্রতি ঘন্টা কথাটি উল্লেখ আছে, এই জন্য এখানে অ্যাট বসবে। সো সেন্টেন্সটি হবে, দ্য ব্ল্যাক পোর্শ ওয়াজ ড্রিভেন at a speed of over 100 মাইল পার আওয়ার। পরবর্তী সেন্টেন্সটি যদি আমরা দেখি, আফটার দ্য অ্যাটাক দে ফাউন্ড দেমসেলফ ড্যাশ ওয়ার উইথ দ্য এনিমি। সো এখানে অ্যাট বসবে, আফটার দ্য অ্যাটাক দে ফাউন্ড দেমসেলফ অ্যাট ওয়ার উইথ দ্য এনিমি। এখানে অ্যাটের পরিবর্তে আমরা আবার ইনও বসাতে পারি, অ্যাটও সঠিক ইনও সঠিক। ইন দিয়ে যদি সেন্টেন্সটি করি, আফটার দ্য অ্যাটাক দে ফাউন্ড দেমসেলফ ইন ওয়ার উইথ দ্য এনিমি। পরবর্তী সেন্টেন্সটি যদি আমরা দেখি, উই মাস্ট ট্রাই টু অ্যাভয়েড ডেথ অ্যান্ড ক্যাজুয়ালিটিস ড্যাশ অল কস্ট। এখানে অ্যাট বসবে, কারণ অ্যাট অল কস্ট এটি একটি ফ্রেজ অ্যান্ড আইডমস। তোমরা যদি ওই চ্যাপ্টারটি পড়ো তাহলে জানবে যে অ্যাট অল কস্ট, আর ওই যে একটু আগে আমরা যেটা জেনেছিলাম ইন এনি কেস, ইন এনি কেস হতো যাই হোক বা যেভাবেই হোক, ঠিক অ্যাট অল কস্ট মানে হলো যেভাবেই হোক, কাছাকাছি এটা অর্থ। সো এখানে অ্যাট বসবে, উই মাস্ট ট্রাই টু অ্যাভয়েড ডেথস অ্যান্ড ক্যাজুয়ালিটিস অ্যাট অল কস্ট। পরবর্তী সেন্টেন্সটি যদি আমরা দেখি, জন ইজ ড্যাশ ইউনিভার্সিটি অ্যান্ড কামস হোম এভরি 2 or 3 months। এখানে অ্যাট বসবে, কারণ আমরা বিগত ক্লাসে জেনেছিলাম যে ছোট কোনো বস্তু বা ছোট কোনো জায়গার ক্ষেত্রে এখানে অ্যাট বসে। সো ইউনিভার্সিটি একটি শহরের তুলনায় ছোট, তো এখানে আমরা অ্যাট বসাবো। জন ইজ অ্যাট ইউনিভার্সিটি অ্যান্ড কামস হোম এভরি 2 or 3 months। পরবর্তী সেন্টেন্সে যদি আমরা দেখি, ওয়াই ডোন্ট ইউ গো উইথ ইয়োর মাদার ড্যাশ এ চেঞ্জ। এখানে ফর বসবে, ফরের চেঞ্জ অর্থ এছাড়াও বা এর পরিবর্তে। পরিবর্তে কথাটি উল্লেখ করার ক্ষেত্রে আমরা ফর এ চেঞ্জ বসাই। ফর এ চেঞ্জ হলো একটি ফ্রেজ অ্যান্ড আইডমস। যদি আমরা ফ্রেজ অ্যান্ড আইডমস পড়ি তাহলে আমরা জানবো, ফরের চেঞ্জ আমরা দেখব দিকে। সো সেন্টেন্সটি হবে, ওয়াই ডোন্ট ইউ গো উইথ ইয়োর মাদার ফর এ চেঞ্জ। পরবর্তী সেন্টেন্সটি যদি আমরা দেখি, শি হ্যাড টু ট্রাভেল টু নিউ ইয়র্ক ড্যাশ বিজনেস। এখানে আমরা চাইলে দুটি প্রিপোজিশন বসাতে পারি। কিছু কিছু ক্ষেত্রে একই সেন্টেন্সে আমরা একাধিক প্রিপোজিশন বসাতে পারি। ওই একাধিক প্রিপোজিশনের ক্ষেত্রে আমাদের ভুল হবে না। যেমন এই ক্ষেত্রে আমরা এখানে অনও বসাতে পারি, ফরও বসাতে পারি। যদি সেন্টেন্সটিকে আমরা বাংলায় ট্রান্সলেট করি, শি হ্যাড টু ট্রাভেল টু দ্য নিউ ইয়র্ক ড্যাশ বিজনেস। এখানে আমরা যদি এই জিনিসটিকে এইভাবে ধরি যে সে ব্যবসার কারণে নিউ ইয়র্কে ট্রাভেল করতে হচ্ছে, তো জন্যে কথাটি বা কারণে কথাটি আসার জন্য এখানে আমরা ফর ব্যবহার করতে পারি। কিন্তু আবার এটা যদি বিজনেসকে আমরা যদি বিজনেস ক্লাস ধরি, অর্থাৎ অনেক সময় ইংরেজি ভাষা অনেক কিছু সংক্ষেপে বলা হয়। সো আমরা যদি ধরি যে বিজনেস ক্লাস টিকেটে সে নিউ ইয়র্কে যাচ্ছে, তো এক্ষেত্রে আমরা অন বসাতে পারি। সো এখানে আমরা যদি সেন্টেন্সটিকে অন বসাই তাহলে হবে, শি হ্যাড টু ট্রাভেল টু নিউ ইয়র্ক অন বিজনেস। আর যদি ফর বসাই তাহলে হবে, শি হ্যাড টু ট্রাভেল টু নিউ ইয়র্ক ফর বিজনেস। পরবর্তী সেন্টেন্সটি যদি আমরা দেখি, দ্য পেন্টিংস আর লোন টু দ্য মিউজিয়াম। অর্থাৎ এখানে আর অন লোন, এখানে লোন বুঝাবে, লোনের আগে অন বসবে। এটি হলো একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। লোনের আগে ম্যাক্সিমাম টাইম অন বসে, এটি আমরা খেয়াল রাখবো। সো দ্য পেন্টিংস আর অন লোন টু দ্য মিউজিয়াম। পরবর্তীতে যদি আমরা দেখি, শি ক্যান্ট স্লিপ ড্যাশ নাইট। এখানে যেহেতু সময় উল্লেখ করা আছে নাইট, এখানে অ্যাট বসবে। নাইটের আগে ম্যাক্সিমাম টাইম অ্যাটই বসে। সো এখানে হবে, শি ক্যান্ট স্লিপ অ্যাট নাইট অ্যান্ড অলওয়েজ নিডস টু টেক সাম পিলস। এভাবে আমরা নিয়মগুলো ধীরে ধীরে ফলো করব এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো কমপ্লিট করব।
এবং প্রিপোজিশন যদি আমাদের শতভাগ নির্ভুলভাবে করতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং যে ফ্রেজ অ্যান্ড আইডমস আছে তা খুব ভালোভাবে জানতে হবে। আমাদের যেহেতু এখন অবসর সময় আছে, আমরা বাসায় অবসর সময়গুলোকে নষ্ট না করে গ্রামারের বিভিন্ন টপিক সম্পর্কে পড়ব এবং জানব, যাতে করে আমাদের পরবর্তী ক্লাসগুলোতে এগুলো সুবিধা হয়। আশা করি ভিডিওটি তোমরা সম্পূর্ণ দেখেছো এবং নিয়মগুলো ফলো করে কিভাবে আমরা প্রিপোজিশন করতে পারবো সে সম্পর্কে তোমার ধারণা হয়েছে। এবং আমি এই স্ক্রিনের মধ্যে তোমরা দেখছো আমি বক্সে প্রশ্ন রাখার সাথে সাথে তোমাদের সুবিধার জন্য উত্তরগুলো দিয়ে দিয়েছি। তোমরা বাসায় এক্সারসাইজগুলো রাইট ডাউন করবে এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করবে, যাতে করে তোমাদের এই ব্যাপারে আর কোনো জড়তা না থাকে। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক বাটনে ক্লিক করবে এবং সহপাঠীদের সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করে রাখবে। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।